প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে আলোচনা করব। তার আগে একটু বাংলা দ্বিতীয় পত্র বই সম্পর্কে তোমাদের একটু আলোচনা করি। তোমাদের ইন্টারমিডিয়েটে অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের জন্য বোর্ড থেকে কোনো নির্ধারিত বই নেই, কিন্তু পড়াশোনা করতে হলে কিন্তু একটা নির্ধারিত বই দরকার। তো বাজারে যে বইগুলো প্রচলিত আছে এবং আমি বিগত সময়ে যে বইটা তোমাদের জন্য সাজেস্ট করেছি সেটা হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি, নিরঞ্জন অধিকারী। কেন এই নামটা বললাম তার জন্য আমি কিছু যুক্তি তোমাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে এই বইটার মধ্যে কিভাবে বোর্ডে প্রশ্ন আসে, বিভিন্নভাবে আসলে প্রশ্নগুলোকে উপস্থাপন করা হয়েছে। এতে করে তোমরা কখনো দ্বিধান্বিত হবে না যে আসলে এই প্রশ্নের উত্তরটা আমি কিভাবে দিব। এবং প্রতিটা তোমার চ্যাপ্টার অধ্যায়ের পিছনে প্রশ্নগুলো দিয়ে উত্তরগুলো সুন্দর করে লেখা আছে। এই জন্য তোমরা দেখা গিয়েছে কারো যদি পক্ষে মনে হয় জানলা কিভাবে করব, তাহলে তোমরা ওইখান থেকে সরাসরি প্রশ্নের উত্তরগুলোও করতে পারো। এবং দেখা গিয়েছে তোমাদের আমি গত ক্লাসে কিন্তু বলেছি যে তোমাদের একটা বানান একটা অধ্যায় আছে, অর্থাৎ বানান শুদ্ধ করে লিখলে 5টা বানান যদি শুদ্ধ করে লিখো তোমরা কিন্তু 5 নাম্বার পেয়ে যাবে। এবং দেখা গিয়েছে এই বইটার মধ্যে বানান কম ভুল আছে অন্যান্য বইগুলোর তুলনায়। এই জন্যই আসলে আমি এই বইটাকে সাজেস্ট করে থাকি। এবং দেখা গিয়েছে তোমাদের যে সিলেবাস নির্ধারণ করা হয়েছে, যখনই কোনো নতুন সিলেবাস নির্ধারণ করা হোক না কেন, এটা যেই বছর থেকে শুরু হয়েছে সিলেবাসটা, ঠিক সেই বছর থেকে এর প্রশ্নগুলো, বোর্ডের প্রশ্নগুলো দেওয়া থাকে। ফলে দেখা গিয়েছে অনেক ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে চায় না, অল্প পড়তে চায়, এই বোর্ডের প্রশ্নগুলো সলভ করলে আসলে 80% পড়া হয়ে যায়। আর ভালো রেজাল্ট করতে গেলে তো আসলে একটু তোমাকে কষ্ট করতেই হবে। এই কারণে আসলে আমি নিরঞ্জন অধিকারী বইটা তোমাদেরকে সাজেস্ট করে থাকি, যেন বারবার আমার পিছনেও বা স্যারদের পিছনেও তোমাদেরকে দৌড়াতে না হয়। তো আজকে আমি এখন প্রশ্ন আসতে পারে, আমি সিলেবাসে দেখেছি অন্য একটা বইয়ের নাম আছে, আমি ওই বইটাও দেখেছি। আসলে আমি তুলনা করলে আমি দেখি আমার কাছে মনে হয়েছে নিরঞ্জন অধিকারী বইটা ভালো। তবে এটা তোমাদের বাধ্য করে না, কিন্তু তোমাকে পড়াশোনা করতে হলে কিন্তু একটা বই লাগবে, সেই জন্য একটা নির্দেশিকা হিসেবে বই তোমাকে কিনতেই হবে। কাজে তুমি যদি মনে করো না নিরঞ্জন অধিকারী চাইতে আমার কাছে ওই বইটাই ভালো লাগছে, এতে কোনো সমস্যা নাই। আসলে আমরা তোমাদেরকে পড়া দিব, তোমরা পড়া আমাদেরকে দিবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো আজকে আমি তোমাদের ব্যাকরণের উপসর্গ বিষয়টা আলোচনা করব। তো উপসর্গ কি? এখন এই দেখো আমি লিখেছি উপসর্গ। উপসর্গ শব্দটা আসলে উপ যোগ সৃজ যোগ অ, এই প্রত্যয়ের মাধ্যমে আসলে উপসর্গ শব্দটা সৃষ্টি। এর যদি আমরা ব্যাকরণিক অর্থটা দেখি তাহলে এর অর্থ হলো উপসৃষ্টি। আসলে উপসর্গ হচ্ছে কতগুলো অব্যয়জাত শব্দ বা শব্দাংশ। যেহেতু অব্যয়জাত শব্দ বা শব্দাংশ, কাজে আসলে এর নিজস্ব কোনো অর্থ নেই। আর যেহেতু অর্থ নেই, এই জন্য উপসর্গকে কখনো স্বাধীনভাবে, অর্থাৎ উপসর্গ নিজে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। অর্থাৎ সে নিজেকে ব্যবহার করতে চাইলে তাকে শব্দ বা ধাতুর আশ্রয় নিতে হয়। তাহলে আমরা দেখি তাহলে উপসর্গ কাকে বলে। তাহলে যে সকল অব্যয় ও অব্যয়জাত শব্দাংশ শব্দ ও ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন, অর্থের পরিবর্তন, সংযোজন, প্রসারণ ঘটায়, তাকে বলা হয় কি? উপসর্গ।
আমি বলেছি যে উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে বসে। এখন একটা ধাতুর উদাহরণ দিই। আচ্ছা, এই দুটা উদাহরণ দেখো। আমি বলছি উপসর্গ শব্দ ও ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, অর্থের পরিবর্তন করে, সংকোচন করে, প্রসারণ করে এবং অর্থের পরিপূর্ণতা দান করে। কিন্তু উপসর্গ নিজে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। তার কারণ বলেছি যে আসলে এর নিজস্ব কোনো অর্থ নেই, কারণ এটা কোনো শব্দ না, শব্দের অংশ। এখন আমি বলেছি শব্দ ও ধাতুর পূর্বে বসে। এই যে দেখো, এখানে আগে আমি একটা শব্দ তৈরি করেছি, প্রভাত। প্র যোগ ভাত, ভাত শব্দের অর্থ হচ্ছে আলোকিত। আর এর আগে আমি আগেই বলেছি উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে বসে। তাহলে আমি এই ভাতের পূর্বে প্র লাগিয়ে দিচ্ছি, প্র উপসর্গ, তাতে নতুন শব্দ তৈরি হয়েছে কি, প্রভাত। তাহলে প্রভাত বলতে আমরা নির্দিষ্ট একটা সময়কে বুঝি, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের নাম হচ্ছে প্রভাত। এরপরে দেখো উল্লেখ, আমি লিখেছি উৎ যোগ লেখ। ভাত হচ্ছে শব্দ আর লেখ এটা হচ্ছে কি, ধাতু। অর্থাৎ ধাতুর পূর্বে আমি উৎ উপসর্গ যুক্ত করে লিখেছি উল্লেখ। তাহলে আসো ধাতু কাকে বলে? শব্দ বলতে তো আমরা বুঝি, অর্থাৎ যে কোনো নামকেও শব্দ বুঝি, বা কোনো শব্দ দ্বারা অর্থ তৈরি, অর্থাৎ কয়েকটা বর্ণ মিলে যদি একটা শব্দ তৈরি যদি অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা কি বলি, শব্দ বলি। তাহলে ধাতু কাকে বলে? আসলে ক্রিয়ার মূল রূপকে বলা হয় ধাতু। বলেছে ক্রিয়ার মূল রূপকে বলা হয় ধাতু। এখন আমি যদি লিখি, আমি লিখেছি পড়া। পড়া একটা ক্রিয়াপদ, এটা লিখেছি পর যোগ আ। এই যে ক্রিয়াপদটাকে ভাঙলে যে মূল অংশটা পাওয়া যায়, এই মূল অংশটাকে বলা হয় কি, ধাতু বা ক্রিয়ামূল। এখন আমরা আরেকটু সহজ করে আসলে এই ধাতুটা আমরা মনে রাখতে পারি। সেটা হচ্ছে আমরা বর্তমান বাস্তব ক্ষেত্রে দেখবে আমাদের ঘরে যারা বয়সে আমাদের চাইতে ছোট, ওদের সাথে কথা বলার সময় আমরা ক্রিয়ার যে রূপটা ব্যবহার করি সেটাকে বলা হয় ধাতু। যেমন বড়দেরকে আমরা কখনো বলি না ওই বেটা বাপ তুই এইটা কর, খা, ওঠ, বস, লেখ কর, এটা কিন্তু আমরা কখনো বলি না। এই দুঃসাহস কিন্তু কখনো আমাদের হবে না। কিন্তু আমরা কাদের ক্ষেত্রে এই ধাতুর ক্রিয়ারূপটা ব্যবহার করি? ছোটদের ক্ষেত্রে বা সমবয়সীদের ক্ষেত্রে, যাদেরকে আমরা তুই তুকারি করে কথা বলি। অর্থাৎ মধ্যম পুরুষের ক্ষেত্রে ক্রিয়ার যে রূপটা বর্তমানকালে আমরা প্রয়োগ করি, সেই ক্রিয়ার রূপটাকে বলা হয় ধাতু। যে এই তুই ওঠ, বস, খা, যা, লেখ, পড়, শো, এগুলো হচ্ছে কি, ধাতু। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপসর্গ কোথায় বসে? উপসর্গ বসে শব্দ ও ধাতুর পূর্বে। এবং আমি বলেছি যে অর্থের পরিবর্তন করে, নতুন অর্থ গঠন করে। আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, তোমাদের আমি একটু বুঝিয়ে দেই। এই যে আমি বলেছি যে নতুন শব্দ তৈরি করে উপসর্গ, যেমন আমি বলেছি ভাত মানে হচ্ছে আলো, কিন্তু প্রযোগ করে হয়েছে প্রভাত। তাহলে নতুন একটা আমরা দেখছি এখানে শব্দ পেয়ে গিয়েছি। এরপরে দেখো অপমৃত্যু। আমরা জানি মৃত্যু মানে হচ্ছে যে কোনো মানুষের যে কোনোভাবে মৃত্যুকে আমরা সাধারণভাবে বলি মৃত্যু। কিন্তু যদি বলি অপমৃত্যু, তাহলে কিন্তু এটা অর্থের পরিপূর্ণতা প্রকাশ পায়। অর্থাৎ সে কিভাবে তার মৃত্যুটা হয়েছে এটা একেবারে ব্যাখ্যা করে বলা আছে যে তার অপমৃত্যু হয়েছে। এরপরে দেখো আমি উদাহরণ দিয়েছি অযোগ কাজ সমান সমান অকাজ। কাজ বলতে আমরা কিন্তু সামগ্রিক কাজকে বুঝে থাকি। তাহলে এখানে দেখা যাচ্ছে কাজ বলতে একটা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। কিন্তু আমি যদি অকাজ বলি তাহলে কিন্তু কাজের ক্ষেত্রটা সীমিত হয়ে যায়, অর্থাৎ এখানে অর্থের কি হয়েছে, সংকোচন ঘটেছে। এরপর আমি দিয়েছি পরিপূর্ণ। পূর্ণ বলতে আসলে জিনিসটা কিরকম আছে, কি পর্যায়ে আছে সেটা আমরা বলি। কিন্তু পরিপূর্ণ বললে এটার একটা ব্যাখ্যাটা তোমার একেবারে তুমি নিখুঁতভাবে পেয়ে যাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমরা একটা নতুন অর্থ পেয়েছি। কাজে আমরা দেখতে পাচ্ছি যে উপসর্গ কি করে, নতুন অর্থ তৈরি করে, অর্থ সংকোচন করে, প্রসারণ করে এবং অর্থের পরিপূর্ণতা দান করে। কাজে
এবং এই যে দেখো যে উপসর্গ বলে আমি কত উপসর্গের উদাহরণ আমি দিয়েছি, যেমন উপ, পরি, আ, প্র, উত, অপ, অ, এগুলো যদি আমরা আলাদাভাবে দেখি আসলে আমরা দেখতে পাই যে এগুলো নিজস্ব কোনো অর্থ প্রকাশ পায় না, কিন্তু এগুলো আসলে শব্দ বা ধাতুর উপর নির্ভরশীল, অর্থাৎ ওদের সাহায্য ছাড়া উপসর্গ ব্যবহৃত হতে পারে না বাক্যে। কাজে আমরা যদি দেখি তাহলে উপসর্গ কত প্রকার? উপসর্গ আসলে 3 প্রকার। একটা হচ্ছে খাঁটি বাংলা বা দেশি উপসর্গ, আরেকটা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ। তাহলে আমরা এগুলো একটু দেখি। তৎসম বা সংস্কৃত উপসর্গ কাকে বলেন? সংস্কৃত ভাষার অনেক শব্দ কিন্তু বাংলা ভাষায় সরাসরি প্রবেশ করেছে এবং ব্যবহৃত হয়েছে, বিকৃতভাবে আবার অবিকৃতভাবে ব্যবহৃত হয়ে আসছে। সেরকম অনেক উপসর্গ আসলে বাংলা ভাষায় প্রবেশ করেছে। কাজে আমরা বলতে পারি যে এভাবে একটু বইয়ের ভাষায় বলি, যে সমস্ত উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে সে সমস্ত উপসর্গকে বলা হয় সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি, প্র, পরা, অপশম, নি, অনু, অবনি, দূর, বি, অধিসু, উৎপরি, প্রতিয়তি, অপি, অভি, উপহার। এখন এতটুকু মুখস্থ তোমাকে করতে হবে এমন কোনো বিধান নেই, তবে তুমি কিছুটা যদি সহজ কিছু উপসর্গ মনে রাখো তাহলে তোমার জন্য খুব ভালো হবে। কারণ এখানে একটা তোমাদের প্রশ্ন আসে, যেমন এখন যে প্রশ্নটা আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটা আমি এখন তোমাদের বুঝাচ্ছি। এখন বলছি যে উদাহরণগুলি তোমাকে যখন তুমি এই প্রশ্নের উত্তরটা লিখবে 2টা করে উদাহরণ দিলে ভালো হয়, একটা করে না দিলেই ভালো। আর 2টা করে যেহেতু উদাহরণ তোমাকে দিতে হবে, তোমাকে কিন্তু 2টা করে মুখস্থ করলেই হবে না বা মনে রাখলে হবে না, তোমাকে কিন্তু এর চেয়ে একটু বেশি মনে রাখতে হবে। কারণ পরীক্ষা হলে যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু তুমি অন্য আরেকটা তুমি পড়ে রাখলে অন্য আরেকটা তুমি দিতে পারবে। এই জন্য বলেছি 2টা করে পড়ার দরকার নেই। কিন্তু আবার অনেক সময় এই প্রশ্নটা আসে যে প্রত্যেক প্রকার উপসর্গের 5টি করে উদাহরণ দাও। কাজে যখন তোমাকে এই প্রশ্নটা দিয়ে দিবে যে প্রত্যেক প্রকার উপসর্গের 5টি করে উদাহরণ দাও, তখন যদি তুমি এর চেয়ে কম উদাহরণ দাও তাহলে কিন্তু তোমার নাম্বারটা কমে আসবে। এই জন্য সেই উপসর্গগুলি মনে রাখবে যেগুলো আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি, আমরা চলতে ফিরতে যেই শব্দগুলো ব্যবহার করি সেই শব্দগুলোকে নিয়ে যদি তুমি উপসর্গটা ব্যবহার করো তাহলে তোমার মনে থাকবে সবচেয়ে বেশি। এখন এই যে দেখো প্রভাত, আমরা তো জানি দিনের শুরুটাই হয় কি দিয়ে, অর্থাৎ সকালের সময়টাকে আমরা নির্দিষ্ট সময়টাকে কি বলি, প্রভাত বলি। কাজে তুমি যদি প্র দিয়ে, এই যে এখানে লিখেছে আমি প্র যোগ ভাত, প্রভাত, এটা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের জন্য খুব একটা কঠিন হওয়ার কথা না। এরকম আবার আরো অর্থে বলি, যেমন যেমন উত, এটাও তুমি মনে রাখতে পারো, উল্লেখ, হ্যাঁ, উত যোগলেখ, উল্লেখ। আমরা তো উদাহরণ অনেক সময় উদাহরণ দিই, উদাহরণ মানে কি, কোনো কিছু উল্লেখ করে বলা। কাজে এগুলো যদি তোমরা নিজের মতো করে নিজের কোনটা সুবিধা হয় মনে রাখতে সেটা যদি তুমি আসলে মনে রাখো তাহলে তোমার জন্য বিষয়টা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এরপরে আসো দেশি বা খাঁটি বাংলা উপসর্গ। আর্যদের আগমনের পূর্বে এদেশীয় ভাষা থেকে যে সকল উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সে সমস্ত উপসর্গকে বলা হয় দেশি উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ। এখন দেশি উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, যেমন অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, পথ, কনি, পাতি, বিভর, রাম, শশা, সুহা। আমি বলেছি এত মুখস্থের দরকার হবে না তোমাদের, তোমাদের প্রয়োজন মতো তোমরা 5-7টা মুখস্থ রাখলেই কিন্তু হয়ে যাবে। কাজে আগেই ভয় পেও না যে আল্লাহ এতগুলো মুখস্থ করতে হবে, আমি তো পারবো না। আর পড়াশোনা করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে কখনো ভয় পাবে না, সাহস করবে। আর বারবার চেষ্টার ফলে মানুষ কিন্তু সফল হয়ে যায়। এই যে আমি কথা বলছি, তোমরা অনর্গল বন্ধু বান্ধবদের সাথে কথা বলো, জন্মের পরেই কি তোমরা কি এরকম অনর্গলভাবে কথা বলতে শিখেছো? কখনোই না, তাই না? কাজেই তোমাদের অনেক কষ্ট করে বর্ণ শিখতে হয়েছে, মুখ হা করা শিখতে হয়েছে, এরপর কিন্তু আমরা এখন স্বাভাবিকভাবে আমাদের মনে যা ইচ্ছে হয় তাই আমরা বলতে পারি। আর এই কারণে পড়াশোনা করতে গিয়ে কখনো ভয় পাওয়ার দরকার নেই।
একবার না পারলে বারবার সেটা দেখবে। আমি আশা রাখি যে তোমরা অবশ্যই সফল হবে। তাহলে এখন আমি বলছি যে বাংলা উপসর্গের কথা। তা বাংলা উপসর্গ বলেছি অ, অঘা, অজ, অনা। দেখি আমি এখানে অ দিয়ে কি দিয়েছি। এই যে দেখো, অকাজ। অ যোগ কাজ সমান সমান অকাজ। তারপরে দেখো গিয়েছে এই যে আ দিয়ে দিয়েছি, আ যোগ হার সমান সমান আহার। এরকম করে সহজ সহজ তোমরা উদাহরণ নিয়ে নিবে, উপসর্গ নিয়ে নিবে, যেন তোমরা কি করতে পারো, সহজ উদাহরণগুলি দিতে পারো। এরপরে আসো বিদেশি উপসর্গ। আসলে বিদেশি ভাষার অনেক শব্দ অনেক আগে থেকেই বিভিন্ন কারণে আসলে বাংলা ভাষার ভিতরে ঢুকে গিয়েছে। অবিকৃতভাবে ঢুকেছে, আবার বিকৃতভাবেও ঢুকে গিয়েছে। তার সাথে সাথে বিদেশি উপসর্গ আসলে বাংলা ভাষায় প্রবেশ করেছে। এখন এই যে বিদেশি ভাষা থেকে যে সকল উপসর্গগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে, সে সমস্ত উপসর্গকে বলা হয় বিদেশি উপসর্গ। এই বিদেশি উপসর্গের মধ্যে দেখা গিয়েছে 5টি দেশের উপসর্গ অর্থাৎ 5টি ভাষার উপসর্গ বাংলা ভাষায় প্রবেশ করেছে। সেটা হচ্ছে ফার্সি, আরবি, ইংরেজি, হিন্দি, উর্দু। যদিও দেখা গিয়েছে 5টির কথা বলা হয়, কিন্তু আমরা বই যদি খুলে দেখি সেখানে আসলে 5টির উদাহরণ অতভাবে আমরা পাই না। আসলে হিন্দি আর উর্দুর ব্যাখ্যাটা অতভাবে আমরা পাই না। তার মানে হচ্ছে ওই হিন্দি আর উর্দু ভাষার উপসর্গটা বাংলা ভাষায় খুব কম ব্যবহার হচ্ছে। তো আমি একটু উদাহরণ দিয়ে দেই। এখানে আমি উদাহরণ দিয়েছি, ফার্সি উপসর্গের 3টা উদাহরণ দিয়েছি। দেখো, কান, বে, বর। আসলে ফার্সি ভাষারও অনেকগুলো উপসর্গ আছে। এগুলো কয়টা অতভাবে তোমাদের মুখস্থ করার দরকার নেই। তোমার প্রয়োজন মতো ওই আমি বলেছি সর্বোচ্চ 5টা তুমি উপসর্গ কি করবে, মনে রাখবে, যেন তুমি তোমার প্রশ্ন আসলে তার উত্তর তুমি দিতে পারো। তাহলে আমরা দেখছি কার যোগ খানা সমান সমান কারখানা, বে যোগ কার সমান সমান বেকার, বর যোগ খাস্ত সমান সমান বরখাস্ত। বইয়ের মধ্যে তোমরা কিন্তু এভাবে দেখবে না যে যোগ চিহ্ন দিয়ে লেখা আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে যোগ চিহ্ন দিয়ে লিখে দিলে কিভাবে শব্দটা আসলে তৈরি হলো সেটা তুমি দেখিয়ে দিতে পারছো, এটাই সবচেয়ে ভালো হয়। এরপর আমি কিছু আরবি উপসর্গের উদাহরণ দিব। খাস, খয়ের, গড়, এগুলো হচ্ছে আরবি উপসর্গ। কাজে আমরা দেখতে পাচ্ছি যে মহল শব্দের পূর্বে খাস যোগ হয়েছে খাসমহল, খা শব্দের পূর্বে খয়ের যোগে হয়েছে খয়ের খা, এবং মিল শব্দের পূর্বে গড় শব্দ গড় উপসর্গ বসে হয়েছে গড় মিল। দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই শব্দগুলো পরিবর্তিত হয়ে কিভাবে নতুন শব্দ তৈরি হয়েছে। যদি আমরা এটা দেখি, মিল মানে আমি জানি আসলে একজনের সাথে অপরের কি সাদৃশ্য আছে, বা একটা বস্তুর সাথে অপর বস্তুর যে কি সাদৃশ্য আছে সেটা বোঝায়। কিন্তু দেখো, নতুন একটা শব্দ তৈরি হলো কি, গরমিল। অর্থাৎ এটার অর্থটা কিন্তু পুরোপুরি পাল্টে গেল। কাজে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আসলে উপসর্গ নতুন নতুন শব্দ তৈরি করে। এরপরে আসো ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গগুলি সোজা আমরা আসলে বাস্তব জীবনে অনেকটাই ব্যবহার করি, যেমন ফুল, হাফ,
হেড, এগুলো আমাদের বাস্তব জীবনে আমরা প্রতি মুহূর্তে আসলে ব্যবহার করছি। যেমন ফুল, ফুল আমরা জানি ইংরেজি আসলে একটা শব্দ, এখানে শব্দ না, এখানে অব্যয় তোমার এখানে কাজে ফুল হাতার সাথে আমরা দেবে অনেকে ফুল হাতা জামা পরি, ফুল হাতা শার্ট পরি, তা হাতার শব্দের আগে এই ফুল উপসর্গটা বসিয়ে তোমার শব্দ তৈরি হয়েছে কি ফুল হাতা। যেমন হেড, আমরা জানি হেডমাস্টার আছে, তাহলে মাস্টার শব্দের পূর্বে ফুল উপসর্গ হেড উপসর্গ বসিয়ে আমরা তৈরি করেছি হেডমাস্টার। এরপরে আসছো হিন্দি আর হচ্ছে উর্দু উপসর্গ। হিন্দি আর উর্দু উপসর্গ একদমই কম, একটি মাত্র আমরা দেখি যে আসলে উপসর্গ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কি গড়। হর, হর, গড় নয় হর। যেমন হর যোগ রোজ সমান সমান হর রোজ। যেমন হর, এই হর উপসর্গটা আসলে হিন্দি আর তোমার উর্দু উপসর্গ থেকে ভাষা থেকে আসলে আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এখন যদি আমরা হরটা যদি ব্যবহার করে দেখি তাহলে আমরা দেখতে পাই হর যোগ রোজ সমান সমান হর রোজ। হর বলতে এখানে আসলে প্রতি, হর রোজ মানে প্রতিদিন, আর হর যোগ এক সমান সমান হরেক। হরেক বলতে কিন্তু এখানে বৈচিত্র্যতা বুঝিয়েছে, হরেক মানে বিভিন্ন রকমের। কাজে এভাবে এখন আমি যে বলেছি অনেক সময় প্রশ্ন আসে যে 5টি করে উপসর্গের উদাহরণ দিতে বলে, সেক্ষেত্রে কিন্তু তুমি আসলে এই হিন্দি বা উর্দু উপসর্গটা তুমি পাবে না, সেক্ষেত্রে তোমাকে বাইন্ডিংস নেই, কারণ তোমাদের কোনো বইতে কিন্তু দেয়া নেই। অর্থাৎ যেহেতু এইটা অল্পই ব্যবহৃত হয়, কাজে এখানে অল্প এই একটা লিখলেই তোমার হবে, বা তুমি এটা দিয়ে 5টি শব্দ তৈরি করে দেখিয়ে দিতে পারো, তাহলে হয়ে যাবে। কাজে তোমরা এভাবে যোগ চিহ্ন দিয়ে লিখে লিখে তোমরা উপসর্গটা কিভাবে তৈরি, উপসর্গ দিয়ে কিভাবে শব্দ তৈরি হয় সেটা তোমরা লিখবে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, বই না থাকলে আমি তো দেখিয়ে দিয়েছি, কাজে শব্দগুলো তোমরা ভেঙে কিন্তু লিখতে পারবেন। তাহলে আজকে আমি যেটা বুঝালাম সেটা হচ্ছে উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। আর এর মাঝখান দিয়ে আরেকটা আমি বলেছি প্রত্যেক প্রকার উপসর্গের 5টি করে উদাহরণ লিখো। কাজেই তুমি যদি এভাবে সরাসরি লিখতে পারো তাহলে আর বানান যদি ভুল না হয়, তাহলে কিন্তু তুমি 5-এ করে, এখানে তোমাদের আমি বলেছি ব্যাকরণে 5 নাম্বার, প্রতিটা প্রশ্নে 5 নাম্বার করে আছে, তুমি 5-এ 5 পাবে। কাজে আশা রাখি তোমরা আজকে থেকে পড়াশোনা করবে এবং ব্যাকরণগুলো প্রতিনিয়ত তোমরা শেষ করে ফেলবে, তাহলে কোনো বিষয় তোমাদের কাছে কঠিন মনে হবে না। আল্লাহ হাফিজ।